শুভ সকাল। দর্শক নিশ্চয়ই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো সকালে বাংলাদেশে হাসি মুখে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো 1 ঘন্টা জুড়ে নানা রকম আয়োজন থাকছে আপনাদের জন্য, আর সেই আয়োজনের সাথে আমরা দুজন থাকছি, আজমির হাসান কনক থাকছি, টিনা নন্দীও। প্রত্যেককে আমন্ত্রণ জানাই। আজকে দিনটি শুরু করলেন চমৎকারভাবে শুরু হলো, কারণ আজকে ওয়েদারটা একেবারে ভ্যাবসা গরম নেই, বৃষ্টিও হচ্ছে না, ঠান্ডা ঠান্ডাও লাগছে না যে শেষ রাতটা খুব একটা ঠান্ডা লেগেছে তাই জন্যে অসুবিধা হয়েছে, বা হঠাৎ হাঁচি কাশির কোনো সমস্যা সেরকমও নয়। মানে মোটামুটি স্নিগ্ধতা নিয়ে ঢাকার সকালটা অন্ততপক্ষে শুরু হয়েছে। তাই ঢাকার মতন ঢাকার বাইরেও যাদের সকাল এভাবে শুরু হয়েছে এবং যারা আমাদের সাথে রয়েছেন তারা লিখে ফেলুন আমাদেরকে। সকালের বাংলাদেশ নিয়ে লিখবেন, দেশ নিয়ে লিখবেন, কারণ দেশের যা কিছু সমস্যা সম্ভাবনা আপনার মনে হচ্ছে যেগুলো নিয়ে মতামত দিতে চান বা এরকম হলে ভালো হয়, অবশ্যই সেটা আমাদেরকে লিখে জানাবেন। facebook.com/সকালের বাংলাদেশ এখানেই লিখে জানাতে হবে। এবং হ্যাঁ, একেবারেই যেটা দর্শকদেরকে বলতে চাই যে যত বলি আমরা শুভ করে দিন শুরু হলো, তারপরেও দেখা যায় যেহেতু একটি রাষ্ট্রের মধ্যে থাকি, দেশের মধ্যে থাকি, সমাজের মধ্যে থাকি, প্রত্যেক দিন কিছু না কিছু অনেক পাওয়ার মধ্যেও কিছু না কিছু হারাই আমরা। যেরকম বাংলাদেশবাসীর জন্যে গত 2-1 দিনের হারানোর মধ্যে সবথেকে মানে অনেক বড় হারানো যদি আমি বলি তাহলে সেটা সাংস্কৃতিক অঙ্গনের একটি নাম। প্রখ্যাত আবৃত্তিকার এবং মুক্তিযোদ্ধা কাজী আরিফ আর নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে স্থানীয় সময় শনিবার দুপুর 12:55 তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এর আগে শুক্রবার মাঝরাত থেকেই তাকে ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। গত 25শে এপ্রিল কাজী আরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তিনি দীর্ঘদিন থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং 1952 সালের 31শে অক্টোবর ফরিদপুরের রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। কিন্তু বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে, যেখানে তার পড়াশোনা, রাজনীতি, শিল্প সাহিত্য সবকিছুর হাতেখড়ি হয়। তিনি একাধারে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক এবং মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং মানুষ যেমনি করে তার বয়সের মধ্যে বেঁচে না থেকে কর্মের মধ্যে বেঁচে আছে, তেমনি করে তিনিও তার কর্মের মধ্যে, তার লেখনের মধ্যে এবং আমাদের ভালোবাসার মধ্যে তিনি বেঁচে থাকবেন। একই সাথে বলতে চাই যে সকালের বাংলাদেশে আপনারা যদি কিছু জানাতে চান, আপনারা যদি এই কবিকে নিয়ে, যদি এই আবৃত্তিকার ঠিক ওনাকে নিয়ে যদি কোনো অনুভূতির কথা জানাতে চান বা পাঠক হয়ে থাকেন বা শ্রোতা হয়ে থাকেন, বলো। নিঃসন্দেহে আবৃত্তিকার বলতে মানে এই প্রজন্ম এখন যারা বাংলাদেশে খুব ভালো করছেন, যাদের আমরা নাম নেই, আবৃত্তি শুনতে পছন্দ করি, তাদের অনেকের গুরু ছিলেন কিন্তু কাজী আরিফ। মানে উনি এত প্রবীণ, যে সময়টা তৈরি হচ্ছে বাংলাদেশ আবৃত্তিতে, মানে অনেককে তৈরি করে গেছেন আর কি। অনেককে সরাসরি ছাত্র আকারে তৈরি না করলে অনেকের অনুপ্রেরণা হয়ে থেকেছেন, অনেকে ওনাকে অনুকরণ করেছে, অনুসরণ করেছে। তো যাই হোক, এরকম ব্যক্তিত্বদের আসলে সত্যি মৃত্যু হয় না, মরণ হয় না, ওনারা বেঁচে থাকেন, আমাদের মধ্যে বেঁচে থাকবেন কাজী আরিফ। এবং দর্শক, আজকে হচ্ছে 17ই বৈশাখ এবং 30 এপ্রিল। আজকের এই দিনটিতে যে আয়োজনগুলো সারা বাংলাদেশে আছে তার একটা খণ্ডচিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। কোথায় কি হচ্ছে চলুন জানিয়ে দেই। ঢাকা দিয়ে শুরু করছি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে চলছে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনী। এতে হুমায়ুন আহমেদ পরিচালিত 10টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে এবং আজকে এই আয়োজনটির শেষ দিন। ঢাকাতেই রয়েছে রাজধানী ঢাকার আরও একটি আয়োজনের খবর জানাচ্ছি আপনাদের। রাজধানীর আগেরগাঁওয়ের জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরে চলছে 5 দিনব্যাপী 50 বছর পূর্ণ উপলক্ষে সুবর্ণ জয়ন্তী। এতে দেশের বিভিন্ন জেলার উদ্ভাবকদের প্রকল্প নিয়ে প্রদর্শনী ছাড়াও থাকছে কুইজ প্রতিযোগিতা, স্মৃতিচারণ অনুষ্ঠান, বিজ্ঞান নাটিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এটিও আজ শেষ হয়ে যাবে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে বিএমএ অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনটি শুরু হবে বেলা 3টাতে। মানিকগঞ্জের দিকে চলে যাই। মানিকগঞ্জের একটি আয়োজনের খবর। মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক কালীগঙ্গা নদীতে চলছে 15 দিন ব্যাপী ঐতিহ্যবাহী নিমাই চাঁদের স্নান উৎসব। এই মেলা আজ শেষ হয়ে যাবে। এতদিন ধরে চলছিল, আজ শেষ হয়ে যাবে। যারা রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, রাজশাহীর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের উদ্যোগে চলছে 3 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণী। এই আয়োজনটিরও শেষ দিন আজ।
আরেকটি বিভাগীয় শহর, চায়ের শহর সিলেটে চলে যাই। সিলেটে মা ও শিশু হাসপাতালে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ঠোঁট এবং তালুকাটা রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান, যেটি শুরু হবে সকাল 8টা থেকে। যারা সিলেট থেকে যুক্ত রয়েছেন, সিলেটের পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থান ফুটবল টুর্নামেন্ট। আর এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজকে দেখতে পাবেন। আর যারা লড়বে তাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। মুড়িয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থা একাদশ বনাম বৈরগী বাজার ক্রীড়া সংস্থা একাদশ। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা 6 তারিখ। অংশগ্রহণ যারা করছে শুভকামনা থাকছে। আরেকটি বিভাগীয় শহর চট্টগ্রামে চলে যাই। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে আজ অনুষ্ঠিত হবে গুণীজন সম্মাননা 2016 প্রদান অনুষ্ঠান। এবছর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি লোক সংস্কৃতি, কণ্ঠসঙ্গীত, চারুকলা, নাট্যকলা এবং চলচ্চিত্রে মোট 5 জনকে সম্মাননা প্রদান করা হবে। এই আয়োজন অনুষ্ঠান শুরু হবে বিকাল 5টায়। ইন্টারেস্টিং লাগলো। ক্রিকেটের দুঃখিত, কিছুক্ষণ আগে খেলার যে আপডেটটা আমরা দিলাম আয়োজনের খবর, এরকম কিন্তু সারা বাংলাদেশে নানান রকম ইন্টারেস্টিং খেলা হয়। আপনারা কিন্তু চাইলে সেই খেলাগুলো, অর্থাৎ আপনি যদি মনে করেন যে যেখানে মানুষের অংশগ্রহণ আছে সেটাকে যদি আপনি ছোট ভাবেন তাহলে হবে না। আপনাকে অবশ্যই সেটা সম্পর্কে আমাদেরকে জানাতে হবে। কারা আয়োজনটি করছে, শিরোনাম কি, কদিন ব্যাপী, কটা থেকে কটা পর্যন্ত, সবার জন্য উন্মুক্ত কিনা, তথ্যগুলো জানিয়ে দিন facebook.com/সকালের বাংলাদেশে। নিঃসন্দেহে। এবং এই মুহূর্তে আমরা একটু জাতীয় দৈনিকের পাতায় চোখ রাখতে চাই। জাতীয় দৈনিক, 6টি জাতীয় দৈনিক রয়েছে আমাদের কাছে। শিরোনাম যা যা হলো একটু জানিয়ে ফেলি। যুগান্তর আমার হাতে। শুরুতেই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে রাজুক ও জেলা প্রশাসন, বিস্ময়চিহ্ন আছে এটাই। এছাড়া নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মাঠ নিয়ন্ত্রণ নিয়ে সংশয়, মৃদু ভূমিকম্প ও ঝড়ে ক্ষতিগ্রস্ত সিলেট স্টেডিয়াম। এছাড়া দেখতে পাচ্ছি সিসিআই এর বাজেট প্রস্তাব, নতুন ভ্যাট আইনে অভ্যন্তরীণ বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এছাড়া রাজশাহীতে পুলিশ অফিসার্স মেসে এসির লাশ। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন, দল ক্ষমতা হারালে টাকা পয়সা নিয়ে পালাতে হবে বলছেন ওবায়দুল কাদের। এছাড়া চেয়ারম্যান ও পরিচালক ঋণ জালিয়াতি। আজকে যেটা পড়তে পাবেন আপনারা পূবালী ব্যাংক লিমিটেডের আপডেট, এবং নাম হাতে এসেছে 15 বিশিষ্ট ব্যক্তির মালয়েশিয়ার সেকেন্ড হোম তদন্তে নামছে দুদক। পৃষ্ঠা 4-এ পাবেন ভারত বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে। এছাড়া সুশাসন ছাড়া মুক্তি নেই পৃষ্ঠা 5-এ। শেষ পাতায় যেটি পাবেন বাংলাদেশের জঙ্গিবাদ বিস্তার, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও জামাত জড়িত, আরেকটি বিস্ময়চিহ্ন। টিনা, প্রথম আলো এ পর্যায়ে আমার হাতে শুরুতেই যেটি পড়ছি, আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির সন্দেহ, জুলাইয়ে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের আলাপ। নির্বাচন কমিশন বাংলাদেশ আলাপ করবে রাজনৈতিক দলগুলোর সাথে, এটি শিরোনাম করেছে বেশ বড় করে প্রথম আলো। এবং সুনামগঞ্জে প্রথম আলোর গোলটেবিল, হাওরের কান্না থামাতে দুর্নীতি বন্ধ করতে হবে, এটি উঠে এসছে। ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি যেখানে মহিউদ্দিন চৌধুরী এবং আজম নাসিরের একটি দুটি ছবি দেওয়া রয়েছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভায় ওবায়দুল কাদের বলেছেন, আর দুই নেতার বিরোধ নিয়ে আলোচনা হয়েছে সেখানে, সেটি উঠে এসছে প্রথম আলোর প্রথম পাতাতে। অপারেশন ইগল হান্ট নিয়ে প্রথম আলো বলছে চাঁপাইনবাবগঞ্জে নিহত আরেকজনের পরিচয় প্রকাশ। এবং 14 কর্মচারীর অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা, রাজধানীর 2 সরকারি হাসপাতাল প্রসঙ্গে এটি শিরোনাম। এবং বাদিকে যাই, প্রথম আলো সংক্ষেপগুলো পড়ে ফেলি চট করে। আখাউড়া আগরতলা রেলপথ জমির ফাঁদে, পৃষ্ঠা 3 বিস্তারিত পাবেন। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, 7 বিস্তারিত পাবেন পৃষ্ঠা। এবং মূসক আইনের কিছু ধারা ন্যায় বিচার পরিপন্থী, এটি পৃষ্ঠা 13 বিস্তারিত পাবেন। এছাড়াও মৃত্যুর মিছিল থামছে না, গতকাল 9 জন সহ 78 দিনে নিহত 677, হিউজ ফিগার, এটা পৃষ্ঠা 4-এ বিস্তারিত পাবেন। শেষ পাতায় চলে যাই, রামপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বেড়েছে, এটি রয়েছে। এবং ডলারের দামের অস্বাভাবিক ওঠানামা রোধ করতে হবে। প্রথম আলোয় এগুলো ছিল। সমকাল আমার হাতে। সাবেক এমপি কাদের খান সহ অভিযুক্ত 8 লিটন হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত। সাংবাদিক শিমুল হত্যারও আপডেট রয়েছে। নাসিরের জামিনের খবরে তোলপাড়। এছাড়া সুবিধাভোগীরাই বারবার প্রশাসনে পদোন্নতি দেখতে পাচ্ছেন যে রাজপথে একজন মানুষ শুয়ে পড়ে প্রতিবাদ করছেন। তিনি একজন ডিম ব্যবসায়ী, ডিমের দাম কমে গেছে রাজশাহীতে, তাই ডিম ভেঙে তার উপর শুয়ে প্রতিবাদ করছেন তিনি। এছাড়া বিএনপি সমাবেশ 5 মের পর অনুমতি চাইতে বলেছে পুলিশ। এছাড়া দেখতে পাচ্ছি যেটি মধুচন্দ্রিমা শেষ,
ট্রাম্পের সামনে কঠিন বাস্তবতা, পৃষ্ঠা 18 আন্তর্জাতিক পাতায় বিস্তারিত পেয়ে যাবেন আপনারা। এছাড়া তেজগাঁও বিজ্ঞান কলেজে অ্যানালগের দাপট এবং আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, ওবায়দুল কাদেরের সেই বাণীটি আবারও এসছে এখানে। টিনা, জাতীয় দৈনিক ইত্তেফাক পর্যায়ে আমার হাতে আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে শিরোনাম করেছে, প্রধান শিরোনাম করেছে এটি দৈনিক ইত্তেফাক। আওয়ামী লীগের তরফে খুব জোর দিয়ে বলা হচ্ছে বিএনপি নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের এমন বিশ্বাসের ভিত্তি কি তা নিয়ে হচ্ছে আলোচনা, এটি প্রধান শিরোনাম। বাদিকে ওবায়দুল কাদেরের বক্তব্যটি আবার উঠে এসছে দৈনিক ইত্তেফাকেও, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা নিয়ে পালিয়ে বেড়াতে হবে এটি, এবং বিচার না পেয়ে বাবা মেয়ের আত্মহত্যা, এটিও পড়তে পারেন দৈনিক ইত্তেফাকের প্রথম পাতাতেই। কমলগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে শমশেরনগর কুলাউড়া সড়ক বন্ধ, সচিত্র প্রতিবেদন এটি। বিশ্ববাসীর দৃষ্টিতে ট্রাম্পের 100 দিন, এটি রয়েছে একটি শিরোনাম। শেষ পাতায় চলে যেতে চাই বেশ অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গের মধ্যে। শুরুতে যেটি পড়তে চাই দৈনিক ইত্তেফাক থেকে, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের নৌপথ। খুব সত্য, যেটা আমরা কয়েকদিন পরে শুনি লঞ্চ ডুবি হয়েছে, কিছুদিন আগেও গ্রিন লাইন 2 এর একটি লঞ্চ ডুবি হলো। যাই হোক, এবং সুনামগঞ্জের বাতাসে কৃষকের বোবা কান্না। আজ ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ইত্তেফাকের শেষ পাতায় পাবেন এই দুটো শিরোনাম। আচ্ছা, সেলফোনে ইন্টারনেট সেবার মূল্য অসত্য প্রচারণায় অ্যামটভ, এটাকে প্রধান শিরোনাম করেছে। অনেকদিন ধরেই ক্রয় মূল্য 26 পয়সা, গড় বিক্রয় 217 টাকা। ইন্টারনেটের এক জিবির দাম, এরকম একটা তথ্য আশায় বাংলাদেশ কিন্তু নড়েচড়ে বসেছিল। তারই ধারাবাহিকতায় অ্যামটভ অর্থাৎ মোবাইল ফোনে যারা ইন্টারনেট দিচ্ছে তারা কিন্তু প্রতিবাদ করেছে এবং বলেছিল অসত্য এই কথা। সেটা নিয়েই কিন্তু আপনারা বিস্তারিত পাবেন, কারা সত্য বলছে কারা অসত্য বলছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আজ সুনামগঞ্জে যাচ্ছেন, রাজুক অনুমোদিত নকশা মানছেন না ভবন মালিকরা। বণিক বার্তায় প্রথম পাতায় প্রধান শিরোনামগুলো জানানোর পরে শেষ পাতায় দেখতে পাচ্ছি গজারিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, জমি অধিগ্রহণে বাধার মুখে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। এছাড়া জাতিসংঘের পর্যবেক্ষণ, দূতাবাসে অযোগ্য কর্মকর্তার অপর্যাপ্ত কনসুলার সেবা, এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। ব্যাস টিনা। দ্য ডেইলি স্টার সর্বশেষ আমার হাতে রয়েছে শুরুতেই বাদিক থেকে, পুলিশ টু গেট কমপ্লিট ইউনিট কাউন্টার টেরোরিজম। এখানেই সম্পূর্ণ ইউনিট একটি পাচ্ছে, সেটা নিয়ে প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার। এবং চেঞ্জ মেকারের চমৎকার একটি শিরোনাম ডেইলি স্টার করেছে, নাইটিঙ্গেল অফ নারায়ণগঞ্জ, যেটি বড় করে আপনাদের চোখে পড়ছে। নার্স ওভারকামস ওন স্ট্রাগল উইথ পার্শিয়াল প্যারালিসিস টু অ্যাভয়েড হেলথ কেয়ার, এটি রয়েছে। হোপ ইন হাওয়ার্স, ডিজাস্টার হিট পিপল with expectation as PM goes there today, এটি একটি শিরোনাম রয়েছে। ট্রাম্পের 100 days in office, সেই প্রসঙ্গটিও প্রথম পাতাতে উঠে এসেছে। শেষ পাতায় কাজী আরিফ পাশে যাবে, সেই প্রসঙ্গটি রয়েছে। দ্য ভিসা টেম্পল, এটি একটি শিরোনাম রয়েছে। এবং টেন্টেড ইয়েট ইন্ডাক্টেড ইনটু JUBCL, এটি একটি শিরোনাম দেখতে পাচ্ছি শেষ পাতাতে। এবং ডেথ পেনাল্টিজ ইন এশিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি শিরোনাম শেষ পাতায় পাবেন, যেখানে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ, আফগানিস্তান, সিঙ্গাপুর, তাইওয়ান এর একটি চার্ট করে দেখিয়েও দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, শেষ পাতা থেকে পড়তে পারবেন বিস্তারিত। আমরা কয়েকটা জাতীয় দৈনিক থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনাম সমূহ জানালাম। এর মধ্যে টিনা কমন কিছু ইস্যু আছে, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জে যাচ্ছেন, এটা খুব গুরুত্বের সাথে সবগুলো জাতীয় দৈনিক ছেপেছে। এখন সবারই প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সুনামগঞ্জের জন্য এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে সুনামগঞ্জে যারা বিপর্যস্ত আছেন তাদের উন্নতি হয় একেবারে। এবং কাজী আরিফ নেই, সেই প্রসঙ্গটিও কিন্তু সবগুলো জাতীয় দৈনিকে কমন ছিল। এছাড়া পলিটিক্যাল ইস্যুস তো ছিলই। যাই হোক, আমাদের প্রথম বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, প্রথম বিরতিতে যাচ্ছি, তবে যখন ফিরছি তখন অতিথি থাকছেন সাথে। আপনিও নিশ্চয়ই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ আমাদের এই সকালবেলার আয়োজনে। যারা এই মুহূর্তে সাথে থেকে দেখছেন, প্রত্যেককে শুভ সকাল। তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে বাংলাদেশও এর সাথে। অনেক সময় আমরা যেটা করি, আমরা একটু অনুকরণ করি, কিন্তু অনুকরণটা সবসময় ক্ষতিকারক নয়, এটাই বলেন যারা জ্ঞানী, যারা গুণী। এবং অনুকরণ করেও যে ছাড়িয়ে যাওয়া যায় না, ছাপিয়ে যাওয়া যায় না, তাও কিন্তু না। আমরা আজকে একটু টেকনোলজি নিয়ে কথা বলবো, আর এই কারণেই আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ মাহাদিউজ্জামান, পরিচালক ডেল টেকনোলজিস। শুভ সকাল জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আই থিঙ্ক আই রিয়েলি এনজয়িং ইট সো ফার।
আচ্ছা, তার মানে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করার দরকার নেই। ভালো I am আছেন। fantastic. আমি বাংলাদেশে আসার পর থেকে যা যা দেখলাম, I mean অল্প কয়েকদিনের মধ্যে, there is nothing that I can complain about. Okay. আচ্ছা, বাহ। প্রকৃত দেশপ্রেমিক এবং প্রকৃত বাঙালি, এটাই আসলে হওয়া উচিত। এটা কারণ আমাদের জন্য সুখকর কিন্তু। অবশ্যই টিনা, একটা বলে রাখি এই ফাঁকে, বিদেশ থেকে বাঙালিরা যখন প্রথমে বাংলাদেশেই থাকে, তারপরে যখন বিদেশে যায়, ওখানকার সিস্টেমে থেকে যখন বাংলাদেশে ফিরে আসার পরে তাদের প্রত্যেক সেকেন্ড তাদের কমপ্লেইন আমরা Complaint শুনতে পাই, থাকে, যেটা right. আমাদের জন্য বিব্রতকর। হ্যাঁ। আপনার কাছ থেকে সেটা শুনতে পাইনি, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেক দিনের সকালবেলাটা ওই দেশে কিভাবে কাটতো, এই দেশে কিভাবে শুরু হচ্ছে? ভেরি গুড। ওই দেশে যখন আপনি শুরু করবেন, দেখবেন একটা মেজর ট্রাফিক জ্যাম, ম্যাসিভ ট্রাফিক জ্যাম, যেখানে 10-15 মিনিট বা আধা ঘন্টা লাগার কথা 2-2.5 ঘন্টা লেগে যাচ্ছে। তারপরে ট্রেনে চিন্তা করলেন আমি ট্রেনে যাই, দেখা গেল ট্রেনে মাঝে মধ্যে হ্যাসেল, ট্রেন নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ইউ স্পেন্ড আ লট অফ টাইম ওভার দেয়ার। বাই দ্য টাইম ইউ গেট টু ওয়ার্ক, ইটস অলরেডি অনেকগুলো সময় আপনার চলে গেল। বাট আমরা যেটা করি সাধারণত, ট্রেনে যাই বা গাড়িতে যাই, উই ট্রাই টু অপটিমাইজ দ্যাট টাইম। এখন কিছু একটা করলেন, ইউ ক্যান রিল্যাক্স ইউর সেলফ, ওয়ান বেস্ট থিং ইউ ক্যান ডু, ইউ ক্যান জাস্ট স্লিপ ওভার, অথবা আপনি ইউ থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস, রিড সামথিং, অর কাজ করে। সো পিপল গেট ইন টু দ্য রিদম। বাট ট্রাফিক জ্যামের কথা যদি আমরা শুধু বাংলাদেশে বলি, ইট এক্সিস্ট এভরিওয়্যার। নিউ ইয়র্কে যে আমি নিউ জার্সিতে থাকি, নিউ ইয়র্কে যখন থাকতাম মাঝে মাঝে আমি ড্রাইভ করে যেতাম লং আইল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত, 2-2.5 ঘন্টার ধাক্কা। ট্রেনে যদি যেতাম 2.5 ঘন্টা লাগতো, যেখান থেকে উঠতাম অফিস পর্যন্ত কমপক্ষে 2.5 ঘন্টা। ইট কুড বি মোর দেন দ্যাট ইচ ওয়ে. So there is, I cannot complain anything in this country. যাক, চমৎকার। আমরা তো পেলাম, আমাদের ভালো লাগছে যেটা বললাম। তাহলে আমরা সকাল প্রসঙ্গে না যাই, কারণ আপনাকে আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে, এবং আপনাকে আমরা যেহেতু পেয়েছি, আমাদের জানার অনেক কিছু আছে। সবার আগে জানবো যে আপনি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ডেল টেকনোলজিসে আপনি পরিচালক হিসেবে কাজ করছেন। আপনার জার্নিটা শুরুর গল্পটা একটু শুনবো। ভেরি গুড। আমি এই দেশ থেকে অ্যাকচুয়ালি কোথাও চান্স না পেয়ে চলে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে সেটা কি এডুকেশনাল ইনস্টিটিউশনে? ইয়া, এক্স্যাক্টলি। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে। তারপরে আমি ঢাকা কলেজে পড়লাম, তারপরে ভর্তি পরীক্ষা দিলাম। সো আই এম অবভিয়াসলি নট অ্যাজ গুড অ্যাজ আ লট অফ আদার পিপল। দেন আমরা বিদেশে পাড়ি জমালাম তো ওইখানে পড়াশোনা করার জন্য। সো সেখানে থেকে কিন্তু একটা কাজ করতে হয়, পড়াশোনার সাথে সাথেই মোটামুটি কাজ শুরু করতে হয়। বাসন কোসন ধোয়া থেকে আরম্ভ করে, ভেরি কমপ্লেক্স আইটি প্রবলেম ইউ আর সলভিং, অ্যান্ড দের ইজ নো ডিফারেন্স। এটা যদি সিইও হয়, নিজের চা নিজে বানাবে, নিজের কাপড় নিজে দেবে, এবং ওইখানে যে আপনি যদি রান্না না করেন বা প্লেট থালা বাসন না ধোন, উপায় নাই আসলে। There is nothing else you can do. You don't have food. তাই না? আপনার খাওয়ার ব্যবস্থা নেই। So then you become multitasker very quickly. এবং আমি তখন থেকে কাজ শুরু করলাম। আমার কাজের বেসিক ফোকাসটা প্রথম থেকে আমি ছিলাম অড জবের পাশাপাশি আইটিতেও কাজ করতাম, একই অর্গানাইজেশনে। দেন আই বিকেম রিয়েলি, আমি বলতে পারি যে 92 অনওয়ার্ড আই ওয়ার্কড ইন আইটি। তারপরে পাশ করে বের হওয়ার পরপরই আমি অফিসিয়ালি একটা টেলিকম ইন্ডাস্ট্রিতে জয়েন করলাম, হুইচ ইজ নোন অ্যাজ ভেরাইজন, ওয়ান অফ দ্য লার্জেস্ট টেলকো ইন দ্য ইউএস। আই থিঙ্ক মেবি দ্য লার্জেস্ট ওয়ান রাইট নাও। তারপরে এরপরে আমি আরেকটা কোম্পানিতে গেলাম যেটা ক্লাউড সার্ভিসেস, হুইচ ইজ ইমার্জিং টেকনোলজি। সো থ্রু আউট মাই ক্যারিয়ার আমি সবসময় ইমার্জিং টেকনোলজি বা নতুন নতুন টেকনোলজি ছিলাম। ওই জায়গাটা একটা ভ্যাকুয়াম ছিল, কিন্তু ওই দেশেও বেশিরভাগ মানুষ যেটা করে কমফোর্টেবল ফিল করে ওটাতেই থাকতে চায়। সো সবগুলো কোম্পানি সবসময় ইনোভেশন চায়। সো ইনোভেশনের জন্য তারা এমপ্লয়ি খুব কম পেত। সো আমি যেটা করলাম, দেখলাম যে ওকে, ওইখানে তো সুবিধা, আমি তো অন্য লোকের সাথে কম্পিট করাটা উচিত হবে না, বরং ওইখানে যাই ফাঁকা মাঠে গোল দেওয়ার সম্ভাবনা আছে। সো আই জাস্ট মুভ টুয়ার্ডস দ্যাট ইনোভেশন অ্যান্ড ইমার্জিং টেকনোলজি। দ্যাটস এক্স্যাক্টলি হাউ এন্ডেড আপ উইথ Verizon, Savis, Cloud Services Company, তারপরে একটা কোম্পানি কল ইএমসি, ডেল ইএমসি কে পারচেজ করে নিল, and it became the largest, globally largest privately owned IT company. So it's a $67 billion company at this moment. আচ্ছা, টেকনোলজি নিয়ে তো শুনছি আপনার জার্নিটা, তবে এবার একটু চট করে দর্শকরা জেনে ফেলুক আপনার এবার বাংলাদেশের এই শর্ট ট্রিপের উদ্দেশ্য কি, আসলে শুধুই ঘুরতে নাকি? সো আমরা সাধারণত শর্ট ট্রিপে আসি বা লং ট্রিপে আসি, অনেক কিছু একসাথে নিয়েই আসি, পুরো প্যাকেজ নিয়ে। দ্যাটস গুড। সো শর্ট ট্রিপে আসাটা বলতে, কারণ আমাদের আসলে সময়ের সংকীর্ণতা আছে। আমরা বিদেশে এইখানে হয়তো অনেক ছুটি পাওয়া যায়, আমরা খুব কম ছুটি পাই। আমার বাবা মা এখানে থাকেন, সো দ্যাট ইজ মাই প্রাইমারি অবজেক্টিভ এবার আসার জন্য।
এবং at the same time এখানে নাসা স্পেসএফ চ্যালেঞ্জ হচ্ছে। It is I was very heavily involved in the beginning নাসার সাথে কোঅর্ডিনেট করে বাংলাদেশ থেকে বাংলাদেশ ইনোভেশন ফোরামের অপু ভাই, ড্যাফোডিল ইউনিভার্সিটির তৌহিদ ভাই, ওনারা সবাই গেছিলেন এবং আমিও ওনাদের সাথে I was able to be at NASA. We have seen a lot of things and we are very excited. কারণ আরও একটা কারণ আছে এই এক্সাইটমেন্টটা, বিকজ এই অর্গানাইজেশনটা ইনোভেশন ফোরাম বেসিসের মাধ্যমে হচ্ছে, বেসিস ইজ দ্য প্রাইমারি স্পন্সর ফর ইট, এবং ইনোভেশন ফোরাম নিয়ে অর্গানাইজ করছে যাতে হাই স্কুল কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে, ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্ট পলিটেকনিক থেকে। সুতরাং দিস ইজ আওয়ার নেক্সট জেনারেশন হু ইজ গোনা টেক আস টু দ্য নেক্সট লেভেল অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড, ভেরি প্রাউড টু বি এ পার্টিসিপেন্ট অফ দ্যাট। হ্যাঁ, ফাইন্ডিংটা আপনি প্রাউড বললেন, তার মানে খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল মেবি পার্টিসিপেশন। তো সেক্ষেত্রে এটা যদি একটুখানি ভাস্টলি বলেন, আই মিন কি করবে, ওদের কি করতে হবে, পার্টিসিপেশন কেমন ছিল, কিংবা বাংলাদেশের ইউথরা যেটা আসলে বাংলাদেশ বলবো না আমি, ওয়ার্ল্ড ওয়াইডই যেটা একটা নতুন উইন্ডো থাকে না, সেখানে কিন্তু সবসময় পার্টিসিপেশনে একটা ডায়লামা থাকে, কি করব, কেন করব, আদৌ করব কিনা। তো ওই জায়গাটার এই কয়দিনের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। শিওর, বাংলাদেশে সবাই আমরা যদিও বলি আমরা হুজুগে চলি, বাট হুজুগে বাঙালি, বাট সবচেয়ে বড় জিনিসটা কি, ইট মিনস দ্যাট উই গেট এক্সাইটেড ভেরি কুইকলি, ওয়েল হাইপড আপ। এইটা যদি আমরা ধরে রাখতে পারি, উই ক্যান ডু সো মাচ মোর দেন এনি আদার কান্ট্রি, ইটস আনবিলিভেবল। সো এখানে আসার সাথে সাথে যেটা দেখলাম, প্রচুর লোক, মানে আমার মনে হয় 3000-এর বেশি participate করতে যাচ্ছে, students only, they wanted to participate in this thing and we just didn't have enough. I mean, I think the organizationally speaking it was much more limited, so we had to like filter out everybody and best of the best ke niye esche. So it's I think 350 ultimately is participating. Everybody is very excited. I think you have some coverage in the media too. But সবচেয়ে বড় জিনিসটা হলো যারা পার্টিসিপেট করতেছে, they are so much out there. এখানে কেউ একজন বানাচ্ছে যে কিভাবে আমরা জানি যে হাওরের একটা পানি ওঠার ফলে যে ধান চলে গেল, they just literally thinking about how to solve the problem at that level. আচ্ছা, এটা হলো আমাদের সেবামূলক মানসিকতা একদম। হ্যাঁ, সেবামূলক, মানে যে যার জায়গা থেকে যে যেটা করবে, ধরো আবার কেউ হয়তো সেবা নাই করতে পারে, সে হয়তো কিছু ডেভেলপমেন্টের জন্য করতে পারে। আমাদের আড্ডা, আমাদের জানার যে এই সুযোগটি, সেটা আরো কিছুক্ষণ থাকছে এবং আমাদের আয়োজনটা আরো কিছুক্ষণ গড়াবে। আপনাকে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য নিয়ে, কারণ আমাদের একটা বিরতি দরকার। ওকে দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, তবে ফিরে এসে আবার অনেক আড্ডা চলবে। জানার কৌতূহল যাদের রয়েছে, বসেই থাকুন, এক্ষুনি ফিরছি। সাথে আছি কিন্তু। ফিরে এলাম বিরতির পর, আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ। এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে আছেন ডেল টেকনোলজিসের পরিচালক মোহাম্মদ মাহাদিউজ্জামান। আবারও আপনার সাথে যুক্ত হচ্ছি। চমৎকার করে বলছিলেন আপনি, আপনার বলাটাও অনেক সুন্দর, আর সাথে আমরাও অজানাগুলো জানার চেষ্টা করছিলাম। স্কুল পর্যায় থেকে যদি কোনো একটা গাইডলাইন পাওয়া যেত যে বাংলাদেশ যেহেতু দ্রুত এগিয়ে যাচ্ছে, তাহলে টেকনোলজির যে শুরুটা সেটা কিভাবে হওয়া উচিত, বা একজন শিক্ষার্থীর যদি টেকনোলজি নিয়েই কাজ করতে চায় তার কিভাবে তার আগানো উচিত, কিংবা ও বুঝবেও কি করে যে টেকনোলজি এটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। কারণ আমাদের শিক্ষাটা কিন্তু শুরু হয় আসলে একদম ছোটবেলা থেকে। আমাদের মানসিকতাটা হলো সবচেয়ে বড় জিনিস। ইফ উই ওয়ান্ট টু ডু সামথিং, ইফ দ্য থিং অ্যাকচুয়ালি কামস ফ্রম ইয়োর হার্ট, দ্যাট হ্যাজ সিগনিফিকেন্টলি মোর ভ্যালিউ দেন এনিথিং এলস। তা না হলে আমরা করবো 9টার সময় কাজে ঢুকবো, ওয়েট করতে থাকবো কখন বের হয়ে যাব। সো আই ডোন্ট হ্যাভ ইট। স্কুল পর্যায়ে আরো কি করতে পারেন, এটা নিয়ে একটু পরে আসছি। আপাতত একটু আমাদের সর্বশেষ সংবাদ শিরোনামটা জানতে হবে, তারপরই আমরা জানছি। দর্শক, সরাসরি নিউজ স্টুডিওতে চলে যাই এই মুহূর্তে, তারপর আবার অতিথির কাছে ফিরবো। ওখানে রয়েছেন সহকর্মী মাশরাফি। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল আজমির ও টিনা। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। বৃষ্টি না হওয়ায় অবনতি হয়নি হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতির, তবে থামেনি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসল হারানোর কান্না। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ সব হাওরের ডুবন্ত আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাষিরা, তবে বেশিরভাগ জমির ফসলই পচে নষ্ট হয়ে গেছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষতিগ্রস্ত চাষিদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা কম বলে অভিযোগ রয়েছে। এদিকে হাওড় অঞ্চলে পরিস্থিতি দেখতে আজ সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে সাল্লায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রায় 1.5 লাখ ক্ষতিগ্রস্ত কৃষককে চাল ও অর্থ সহায়তা দেবেন শেখ হাসিনা। ঘুরে দেখবেন হাওড়াঞ্চলের পরিস্থিতি, মতবিনিময় করবেন সুধীজনদের সাথে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আশার সঞ্চার হয়েছে, পাশাপাশি বেশ উচ্ছ্বসিত সুনামগঞ্জবাসী। আবারও ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল হলো যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশ ও জ্বালানি নীতির বিরোধিতা করে শনিবার ওয়াশিংটন, ডেনভার ও শিকাগোতে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। জলবায়ু পরিবর্তন রোধে ওবামা প্রশাসনের নেয়া নীতিমালা অনুযায়ী কাজ করার দাবি জানান বিক্ষোভকারীরা। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ১০০তম দিন উপলক্ষে আয়োজন করা হয় দ্য পিপলস ক্লাইমেট মার্চ নামের এই বিক্ষোভ কর্মসূচি। এর অংশ হিসেবে ওয়াশিংটনের ক্যাপিটাল হাউস থেকে হোয়াইট হাউস পর্যন্ত পদযাত্রায় অংশ নেন ১৫,০০০-এরও বেশি মানুষ। গত বছরের জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জেরে তুরস্কে আরও প্রায় ৪,০০০ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করল এরদোগান প্রশাসন। শনিবার সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় সংশ্লিষ্টতার অভিযোগে সবশেষ বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় আইন মন্ত্রণালয় এবং সেনা ও বিমান বাহিনীরই ২,০০০ কর্মকর্তা আছেন। এর আগে অনলাইন এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এছাড়া এক পৃথক ডিক্রি জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশটির বেশ আলোচিত একটি টিভি শো। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কাছে যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম পৌঁছে দেওয়ার জন্য। এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি, শুভ কামনা জানাচ্ছি। আবারও আমরা আমাদের কনভারসেশনে চলে যাচ্ছি। উপস্থিত আছেন ডেল টেকনোলজিসের ডিরেক্টর মোহাম্মদ মাহাদুজ্জামান ভাইয়া। খুবই দুঃখিত, খুব নিষ্ঠুরের মতো করে চলে গিয়েছিলাম আপনার কথাকে অসম্পূর্ণ রেখে। একটু শুনতে চাই ওখান থেকেই আবার শুনতে চাই যে স্কুল লেভেল থেকে। না, দুঃখিত হওয়ার কোনো কারণই নেই, বিকজ আই থিঙ্ক দিস ইজ এক্স্যাক্টলি হাউ এভরিথিং ওয়ার্কস। ইউ গট আ সার্টেন টাইম, ইউ গট টু ডু সামথিং ইন দ্যাট টাইম। সো এর সেম পর্যায়ে যে বাচ্চারাদের যে সময়টা, দিস পার্টিকুলার টাইম, দে হ্যাভ সার্টেন টাইম। এরপরে কিন্তু এদেরকে প্রগ্রেস করা, মানে এদের মধ্যে ওই কালচারটা দেওয়া, সিডটা, বীজটা বপন করা খুব কঠিন। সো আইডিয়াটা হলো আমরা তাদেরকে একদম ছোটবেলা থেকে ইনোভেটিভ করে বানাই। যদি ওটা বানাই আমি ক্লাস 1, 2, 3, 4, 5, 6 থেকে যদি করতে থাকি, তাহলে যখন এই নেক্সট জেনারেশনটা চলে আসবে, দে উড অটোমেটিকলি স্টার্ট থিঙ্কিং ভেরি ইনোভেটিভ। আমাদের নেশনটা এখন কিন্তু ডিজিটাল নেশন অলরেডি। সো হোয়াট উই নিড টু ডু ইন দ্য নেক্সট এলিমেন্টটা যদি আমরা ইনোভেটিভ নেশনে চেঞ্জ হয়ে যায়, ডিজিটাল নেশনের ম্যাচুরিটি চলে আসবে, ইনোভেশনটা চলে আসবে, দ্য ম্যারেজ অফ দিস টু উড এক্সপ্লোড আস into a very massive way in the business world and financial world and everything else. কারণ IT is fundamentally by itself nothing. IT কিন্তু কোনো কিছু করতে পারবে না, কিন্তু কম্পিউটার দিয়ে যখন আপনি যেমন ফর এক্সাম্পল মিডিয়া ইউজ করবেন বা ফটোশপ করবেন বা এনি আদার থিংস দ্যাট ইউ ক্যান ব্যাংকিং ট্রানজ্যাকশন করবেন, এই IT enabled এলিমেন্টগুলো ইজ ভেরি বিগ। IT enabled জিনিসগুলো করার জন্য যখন আপনার ইনোভেশনটা অ্যাড করবেন, দেন আই ক্যান মেক ইট এ গুগলে, মাইক্রোসফটে, ফেসবুকে, উবার। সো we just have to start those kids right from যারা এলিমেন্টারি স্কুল থেকে শুরু হচ্ছে অল দ্য ওয়ে আপ পর্যন্ত। আমাদের কয়েকটা প্রোগ্রাম আছে, যেমন অডিসি অফ দ্য মাইন্ড, বাংলাদেশ ইনোভেশন ফোরাম নামে একটা ফোরাম আছে। ওনারা একটা স্পেস অ্যাপস নেক্সট জেন, নাসার একটা প্রোগ্রাম, নাসার সাথে মিলে, তারপরে যেটা আমরা করতেছি স্পেস অ্যাপস, সিমিলার টু এক্সাক্ট সেম কনসেপ্ট নিয়ে হাই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে। সো এটা হলো একটা ডিফারেন্ট প্রোগ্রাম, বাট স্কুলের বাচ্চাদের, অ্যাকচুয়ালি এটা এলিমেন্টারি স্কুলে হতে পারে, বাট এবার করা হয়েছে হাই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে। সো তাদেরকে একটা প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তোমরা ইনোভেটিভ ওয়ে প্রবলেমটাকে সলভ করো, যাই করতে চাও, ইউ হ্যাভ নো লিমিট, দিস ইজ জাস্ট আমরা একটা টপিক দিলাম, এই টপিকের উপরে। ই ওয়াজ অ্যামেজিংলি সাকসেসফুল। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমাদের টার্গেটটা হবে নেক্সট ওয়ান প্রায় ৩০০টা স্কুল থেকে ছাত্রছাত্রী আনা। প্রথমটা ম্যাসিভলি, এন্ড দিস ইজ হাউ বাংলাদেশের সবচেয়ে বড় বেনিফিটটাই তো এটা, কারণ ইট ইজ সো ম্যাসিভলি স্কেলেবল। আমরা যদি ছোট জিনিসও করি, এইটাও বড়। তো এক্ষেত্রে না আমি একটুখানি জানতে চাই, ধরেন এত ম্যাসিভলি করছেন, ৩০০ স্কুল থেকে গ্যাদার করা নিশ্চয়ই হাজার হাজার বাচ্চা হবে। সেক্ষেত্রে যেটা অনেক বাবা মা রয়েছেন ভাবেন যে মানে কি হয়, আমরা তো হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে চাই, প্রত্যেককে রিসোর্সে পরিণত করতে চাই এবং সেটাই করা উচিত একটা রাষ্ট্রের জন্য। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওরা অ্যাটেন্ড করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, কিংবা ওদের দ্বারা কি এগুলো করা সম্ভব? In fact, that's another big thing, because
যারা physically challenged or mentally challenged, জি। both, জি। they have significant contribution they play. কারণ আচ্ছা। আমরা এক্সক্লুসিভনেস বলতে যেটা বলি, জি। জেন্ডার গ্যাপ, রেস গ্যাপ, and the challenge, disabilities or other challenges, আমরা যদি এদেরকে নিয়ে আসি, কারণ তা না হলে হবে কি, আমি আপনি যেটা চিন্তা করব একইভাবে চিন্তা করতেছি, যখনই I get somebody who is not you and me or the same way that we Right. think, then that introduces something so new, so different. তার মতো করে। Exactly. Why do we read Stephen Hawking, you know? True, আমাদেরও আমার মনে হয় টিনা এবং আমাদেরও দুজন যখন আপনি বলছিলেন ওই নামটাই আমাদের হ্যাঁ মাথায় এসেছিল যে আমরা স্টিফেন হকিং কে পেয়েছি, এবং শুধুমাত্র এই একটা নাম তো না, আরো আরো কত কত নাম রয়েছে যে সত্যি মানে এটা যে বাধা হতে পারে না, এবং যখন এরা আউটবাস্ট করে সেটা যে কতখানি এক্সক্লুসিভ এন্ড ইউনিক, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রুল করে যায় কোন একটা পার্টিকুলার টপিকে, মানে এক্সাম্পলস আর দেয়। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমি যদি একজন ডিসেবল মানুষকে আমার পাশে নিয়ে আসি, হোয়াট গ্রোজ উইদিন মি ইজ মাই হার্ট এক্সপ্যান্স, মানে আমি ফিল করি বেশি, আমার প্যাশনটা বড় হয়, তা না হলে আমি অনেকটা যান্ত্রিক থাকি, যে কারণ আই এম কন্ডিশনড ইন সাচ এ ওয়ে। Somebody else who is more challenging, because every time you throw a challenge, I want to overcome it. Everybody wants to overcome it. So যখনই আমি তাকে নিয়ে আসি আমার পাশে, he is overcoming, so I get encouraged. Combine both of us, we get to go to so many higher level, it's unparalleled. তো সেক্ষেত্রে বাংলাদেশে এলেন, কিংবা ফাদার অনু যেটা বলেন যে বাংলাদেশে কাজ করবেন, অপরচুনিটিজের মানে ওই জায়গাগুলো কি কি, যে বাংলাদেশে এটা টাচ করলে যেরকম আমাদের মিশন আছে সামনে 2021 আমরা ডিজিটালাইজ হচ্ছি এত বেশি, আরও আমাদের ভিশন রয়েছে, তো সেক্ষেত্রে অপরচুনিটিজের জায়গা কোথায় কোথায় বাংলাদেশের অপরচুনিটি প্রিটি মাচ আমাকে যদি জিজ্ঞেস করেন বাইরে থেকে দেখে বলবো আমি আনলিমিটেড। হ্যাঁ, নাম্বার ওয়ান, আমরা অ্যাগ্রো বেসড একটা ইন্ডাস্ট্রি, অ্যাগ্রোতে যদি আমি আইটি ইন্ট্রোডিউস করি, অ্যান্ড আমরা যদি এক ফলনের বদলে মাল্টি ফলন পেতে পারি, আমরা যদি যখনই ন্যাচারাল ডিজাস্টার হবে, আই ক্যান গেট অল দিস অ্যাগ্রোস ব্যাক, অ্যান্ড ইফ ওয়েন আই এম এক্সপোর্টিং আই ক্যান ট্রেস এভরিথিং। আমাদের হাওড় অঞ্চলের ক্রাইসিসটা যেরকম প্রতি বছর আসে ঘুরে ফিরে, অ্যান্ড আমি যদি একটা সেন্সর, আমি একটু টেকনিক্যাল বলছি, বিভিন্ন সেন্সর দিলাম যে টেম্পারেচার এবং মানে আমার হিউমিডিটি কন্ডিশন এবং সব কিছু, অ্যামোনিয়া কেমন আছে, সার কেমন আছে, কীটনাশক কেমন আছে, এগুলো আমরা সেন্সর দিয়ে সব কালেক্ট করে ওয়েদারের সাথে কোরিলেট করে, পানি আছে প্রচুর, সো হঠাৎ করে পানি বাড়লো, আমি এই পানিটাকে প্রিজার্ভ করে অন্য জায়গায় নিয়ে গেলাম টেকনোলজি দিয়ে, তার মানে আই ক্যান গেট এ বেটার ওয়ান। সো দিস পার্টিকুলার প্রবলেম যেটার কথা আমরা বলছি, এই প্রবলেমটা সলভ করবো শুধু না, এই প্রবলেমটা আমাদেরকে গ্রোথটা আরো বাড়ায় দিবে, দেন উই বিকাম দ্য লিডার ইন দ্য ইন্ডাস্ট্রি, এভরিবডি এলস ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড উড লুক এট আস। ওরা হয়তো প্রবলেম ছিল, এটাকে দে টুক ইট অ্যাজ অ্যাকচুয়ালি এ বেনিফিশিয়াল এলিমেন্ট। সো আই থিঙ্ক দিস ইজ এক্স্যাক্টলি ওয়াট উই ক্যান ডু। অ্যাগ্রোতে আমরা করতে পারি, ট্রাফিক জ্যাম আমাদের এখানে আছে, আমরা বলি ইটস এ প্রবলেম, বাট ইটস এ হিউজ অপরচুনিটি। উই কল ইট কানেক্টেড কার্স, দ্যাটস এ ম্যাসিভ টেকনোলজি, স্মার্ট সিটি। তারপরে আছে আমাদের ধরেন মেইনটেনেন্স ইন আদার টেকনোলজি, আমরা বলতেছিলাম যে বিভিন্ন জিনিস সেন্সর দিয়ে, যে একটা সিকিউরিটি এরিয়া, হ্যাঁ, আমাদের বাসায় আপনি বাইরে থাকেন, আপনারা বাইরে থাকেন, বাসায় কি হচ্ছে, আপনার ছোট বাচ্চা আছে, সো ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট এনি গিভেন মোমেন্ট, আই ক্যান ইউজ টেকনোলজি মেক আওয়ার লাইফ সো মাচ বেটার। সো দের ইজ লিটারালি লিমিটলেস what we can do. It's just matter of if we want to do it, we're just going to be able to do it. সেটাই, এবং আমরা তো সেটা মনে হয় প্রমাণও দিচ্ছি। আপনি যেহেতু এসে বাংলাদেশের যে দৃশ্যটা দেখেছেন, আমরা কিন্তু এই সাইটটাতে মোটামুটি আমাদের তরুণরা অনেক বেশি অ্যাক্টিভ, এবং আমাদের এই যে মন্ত্রণালয়, যেটি আইসিটি মন্ত্রণালয়, এটাও কিন্তু খুবই অ্যাক্টিভ, সেটা আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। শুধু তাই না, আপনি দেখেন যে ই কমার্স সাইডে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেটা কিন্তু অনেক ভালো, খুবই ভালো ডেভেলপিং। হ্যাঁ, সো আমরা আশা করতেই পারি যে সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী দেশ, দূরের দেশ, তাদের সহযোগিতা নিয়ে আমরা সেদিকে যেতেই পারি। এখন যদি বলি যে বাংলাদেশে অপরচুনিটিস তো শুনলাম, কিন্তু থ্রেটসটা আমার জানতে হবে। যদি থ্রেট আমি না জানি, তাহলে আমি অপরচুনিটি কাজে লাগাতে পারবো না। তো কি কি থ্রেট এই জায়গায় আপনি মানে একেবারে সোয়াট করে দেন, হ্যাঁ, কি কি থ্রেট রয়েছে? দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। আই থিঙ্ক আমার মনে হয় যেটা সবচেয়ে বড় গ্যাপ বলবো, I can't say it's really a threat because the gap is there. We can fulfill it. So it's not only the threat, but I think that's a gap. So ecosystem, এইটা হলো ফাউন্ডেশনাল একটা গ্যাপ। আমরা যেমন তথ্য প্রযুক্তি থেকে সরকারের অনেক ব্যাপার আছে, তারপরে আমরা
প্রাইভেট সেক্টরে আপনি যাকে জিজ্ঞেস করবেন তারাই সবাই করতে চায়, অ্যাগ্রো সেক্টরেও তারা উন্নতি করতে চায়। সো উই জাস্ট হ্যাভ টু কানেক্ট অল দ্য ডটস। দিস ইজ দ্য গ্যাপ রাইট নাও। কারণ আমরা যে কাজগুলো করছি এগুলো সব সাইলো বেসিসে। সাইলো বেসিসে কাজের প্রবলেমটা হলো যে ইউ ক্যানট রিয়েলি গ্রো, মানে ইউ ক্যানট এক্সপ্যান্ড, ইউ ক্যানট এক্সপ্লোড ম্যাসিভলি। সেকেন্ডারি হলো যে গ্লোবালি যারা আছে বাইরে থেকে বড় বড় কোম্পানিগুলো আছে, বড় বড় দেশগুলো আছে, উই টেক দোজ অ্যাজ অ্যান এক্সাম্পল অ্যান্ড উই কোলাবোরেট অ্যান্ড উই কাইন্ড অফ লাইক ওয়ার্ক টুগেদার। দেশের এক্সপ্যাট্রিয়েট যারা আছে, সো আমি আমার কথা স্বার্থপর হিসেবে বলতে চাই যে আমি তো দেশে সবসময় আসতে চাই। আর শুধু আমি না, আমি যতজনের সাথে আমেরিকাতে কথা বলি সবাই সবসময় দেশে আসতে চায়, কন্ট্রিবিউট করতে চায়। আমরা যখন বাইরে যাই, আই ক্যান টেল ইউ অ্যান্ড ইউল ফিল ইট টু, যখনই এক শব্দটা বাংলাদেশ শুনবেন একটা বিশাল ক্রাউডের মধ্যে, সাথে সাথে আপনি you stop everything and your mind goes right to that. So we want to contribute. I think আমরা ট্রাই করতেছি সেটা হলো ইন্ডিভিজুয়ালি, এগেন একটা সাইলো। এটা হলো বাইরে থেকে যারা এক্সপার্টিজ, স্পেশালাইজেশন এবং গ্লোবাল ট্রেন্ডগুলো দেখছি। দেশের ভিতরে আমরা ডিফারেন্ট গ্রুপ, ডিফারেন্ট অর্গানাইজেশনগুলোকে একটা টাই আপ হচ্ছে না। সো এই ইকোসিস্টেম ভেরি স্ট্রং যদি একটা ইকোসিস্টেম আমরা করতে পারি, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান a fundamental gap that I see just to get to that level that we are talking about. ওকে, আমরা শুনলাম, আমরা আপনার কাছ থেকে আমরা একটু অভিজ্ঞ হলাম এইসব বিষয়ে, জ্ঞান আসলো, সেটা নিশ্চয়ই আমাদের আগামীর জীবনে কাজে লাগবে। আপনাকে শুকরিয়া জানাই। একেবারে শুকরিয়া জানানোর পাশাপাশি আজমির, আমি জানি আজমির ওটা হয়তো বলতে কিন্তু আমরা কিন্তু একদম শেষ প্রান্তে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু যেগুলো শুনলাম এগুলো কাজে লাগাতে পারবো এবং হোপফুলি আপনিও আরো দেশে আসবেন, যে প্রজেক্টস নিয়ে যে মোটো নিয়ে আগাচ্ছেন ওটা আরো এক্সপ্যান্ড করবে, ফাস্ট হবে। তো শুভকামনা সেজন্যও থাকলো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং যমুনা টিভিকেও ধন্যবাদ। জি, নিশ্চয়ই দেখা হবে এবং আপনি আপনার চলার পথ মসৃণ হোক, সফল হন আরও বেশি। দর্শক, আমরা বিদায় হচ্ছি না, আমাদের আয়োজন এখনও অনেক বাকি। নিশ্চয়ই সেই আয়োজনে শেষ পর্যন্ত আপনার উপস্থিতি প্রমাণ করবে আপনারা আমাদেরকে কতখানি ভালোবাসেন। নিঃসন্দেহে আপাতত বিরতিতে যাচ্ছি, শেষ বিরতি, এটি সাথেই থাকবেন। ফিরে এলাম শেষ বিরতির পরেও আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ আমাদের এই সকালবেলার আয়োজনে। গতকালকে সন্ধ্যার দিকে যারা ঢাকা বা ঢাকার আশেপাশে ছিলেন তারা হয়তো বা বৈশাখী ঝড়ে কি অবস্থা সেটা দেখতে পেয়েছেন। আমিও বাইরে ছিলাম এবং হঠাৎ করেই এবং চীনে একটা পর্যায়ে মনে হয়েছে যে এত শক্তিশালী বাতাস ছিল যে মনে হচ্ছে যে উড়ে টুড়ে নিবি কিনা, কিন্তু না, অতখানি পারিনি। কিন্তু ভয় যেটা দেখাতে চেয়েছিল প্রকৃতি সেটা পেরেছে। ভয় পেয়েছিলাম, এরকম করে অনেকেই হয়তো বা ভয় পাচ্ছেন এবং বৈশাখী ঝড় আসবে এটা অনেকে হয়তো বা ধারণাও করেন, কিন্তু ধারণা না, সম্পূর্ণ ওয়েবসাইট থেকে তথ্য নিয়েই রুবি আমাদেরকে জানায় যে ওয়েদারটা আজকে কেমন হবে। তাই আমরা সেটা জানতেই চলে যাচ্ছি রুবির কাছে। রুবি আজকের ওয়েদার আপডেট জানাবে। শুভ সকাল রুবি। শুভ সকাল রুবি। শুভ সকাল, কেমন আছো তোমরা দুজন? আমরা ভালো, তুমি কেমন? আমিও মোটামুটি ভালোই আছি। আর কনক, তুমি যেভাবে বললে সত্যিই তাই, সত্যি কালকের বাতাসটা হুট করে একদম ভয়ঙ্করই ছিল। টিনা, এইসব ক্ষেত্রে কিন্তু আমাকে উড়িয়ে নেওয়ার ভয় না থাকলেও তোমাকে উড়িয়ে নেওয়ার ভয় আছে। তাই সঙ্গে সঙ্গে নিজেকে খুঁটির সাথে বেঁধে ফেলবে যদি রাস্তায় থাকো, ইলেকট্রিক খুঁটি, বিভিন্ন বাসার দরজার খুঁটি। তবে বিভিন্ন বাসার দরজার খুঁটিতে বাঁধতে গেলে একটু খেয়াল করবে আবার যেন বাড়ি পড়ে না যায়। ইলেকট্রিক খুঁটি তো আরো বিপজ্জনক। সেটাই, যাই হোক, তবে এরকম বিপজ্জনক অবস্থা এখন সৃষ্টি হচ্ছে হুটহাট করেই। অনেক সময় কিন্তু বিষয়গুলো আনপ্রেডিক্টেবল। প্রিয় দর্শক, আপনাকে বলছি, এটা অনেক সময় ওয়েদার ফোরকাস্টের জন্য আনপ্রেডিক্টেবল হয়। কারণ দেখা যায় যে কোনো ওয়েদার ওয়েবসাইটেই কিন্তু ঝড়ের কথা কালকে বলা হয়নি। তারপরেও সকালের যে পরিস্থিতি এবং অন্যান্য অবস্থা দেখে আমি কিন্তু বলেছিলাম যে বৃষ্টি চলে আসতেও পারে, আমার কেন জানি মনে হচ্ছে। আর আজকে তো ওয়েদার ফোরকাস্ট একদম বলেই দিচ্ছে ডিরেক্টলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম 99.99%। ওই যে 0.1% আমি হাতে রেখে দিলাম, সেটা ভাই নিজের মানে সব কিছু বাঁচানোর জন্য। কারণ যখন বৃষ্টি হবে না বলার পর বৃষ্টি হয়, তখন কিন্তু আমার যে দর্শকরা রয়েছেন
তারা আমাকেই দু একটা কথা শোনান। তো যাই হোক, আপনাকে আজকে বলছি, যদি আপনি বরিশাল এবং খুলনাবাসী হয়ে থাকেন তাহলে আজকে বৃষ্টি আপনাকে স্পর্শও করতে পারবে না, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। কিন্তু এছাড়া অন্য যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে অনেক বৃষ্টি হবে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। এবং সেই সাথে সিলেটে তো অনেক বৃষ্টি, ঢাকাতে 9টার ঘন্টায় বৃষ্টি হওয়ার কথা থাকলেও এই বৃষ্টিটা কিন্তু দুপুরের মধ্যে যে কোনো সময় যে কোনো ঢাকা শহরের যে কোনো এলাকায় হতে পারে। এবং দেখা যায় যে 9টা বললেও সেটা 10টা বা 11টা হয়ে যায়, কারণ বাতাসের সাথেও কিন্তু ওয়েদারের একটা যোগাযোগ আছে। অনেক সময় বাতাসও কিন্তু মেঘকে উড়িয়ে নিয়ে যায় এক এলাকা থেকে আরেক এলাকায়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। খুলনা এবং বরিশাল ছাড়া প্রত্যেকটা বিভাগে আজকে বৃষ্টি রয়েছে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খবর। সর্বোচ্চ তাপমাত্রা এবং তা ছিল রাজশাহীতে ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ছিল 18.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর পরে আমরা চলে যাব পরবর্তী যে রয়েছে বিভাগ শ্রীমঙ্গল, সেখানে, এবং শ্রীমঙ্গলে 18.9 আমি বলছিলাম আপনাকে। আগামীকালকে সূর্যোদয় যা হবে ঠিক 5:25 এবং আজ সূর্য অস্ত যাবে 6:27। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 34.6, সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 33.1, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 36.9, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 31.5, সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 35.6, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 34.5 এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেটে আজকে সর্বোচ্চ 32.2, সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, আপনি দেখছিলেন, আমি বলছিলাম কার্ড আসছিল তার একটু পরে, অর্থাৎ কথা এবং কাজে যদি মিল না থাকে মোটেই ভালো লাগে না। তাই যদি কোথাও আপনি কমিটেড হয়ে থাকেন যে ঠিক এই কটার সময় যাবেন, প্লিজ ইন টাইম থাকুন। 11টা মানে কিন্তু যদি আপনার পৌঁছানোর কথা থাকে 11:05 আগে হচ্ছে আপনি ইন টাইম। আর সেই জন্য একটু বাড়তি সময় হাতে নিয়ে বের হন। তার কারণ আজকে রাস্তায় জ্যাম এটা এমন না যে এই প্রথম বাংলাদেশে হলো, এটাই আমাদের প্রতিদিনকার বন্ধু। সো আমার সকালের সেটের যে বন্ধুরা, তোমরাও ভালো থেকো, শুভ সকাল। তুমিও ভালো থেকো রুবি, অসংখ্য ধন্যবাদ, এবং তোমার দিনটিও ভালো কাটবে সেই প্রত্যাশায় তোমাকেও শুভ সকাল। মানে শুরুটা ভালো হলো, অন্ততপক্ষে পুরোটা দিন শুভ কাটুক। আর আপাতত আমাদের হাতে সময় নেই, শুধু যাওয়ার আগে আজকে দিনের নির্ধারিত ছবি দেখার জন্য বসে রয়েছেন। যার ছবিটি দেখাচ্ছি, রানা আপনি পাঠিয়েছেন ব্যস্ততা শিরোনামের একটি ছবি, বুড়িগঙ্গা নদীর, একটু দেখে নিই। মোসাব্বিউর রহমান রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ছবিটির জন্য। facebook.com/সকালে বাংলাদেশ, সেখানে আপনারাও ছবি আমাদেরকে পাঠাতে পারেন। আর এই মুহূর্তে আমাদের একদম শেষ প্রান্তে যেহেতু চলে যাবার আগে দুই একটা কথা আসবে, আমি একটুখানি বলতে চাই। রানা, ভবিষ্যতে যখন ছবি পাঠাবেন এডিট করবেন না। রানার মত আজকে এই ছবিটি দেখানোর উদ্দেশ্যই হলো এটা আরো একবার বলা, যেভাবে করে এডিট করবেন না। বুড়িগঙ্গার পানি সবাই জানে কিরকম দেখতে, এডিট করার দরকার নেই। রটাই দেখুক সবাই, আমার প্রকৃতি যেমন সেই র ফিলটাই পাক সবাই, রই দেখুক সবাই, এডিট করার দরকার নেই। তাই যারাই ছবি পাঠাবেন দয়া করে এডিট করবেন না। একটা অস্ট্রেলিয়ান একটা মানে সাগর বানিয়ে দিয়েছে এডিট করে। যাই হোক, যাওয়ার সময় আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, জানাবো অ্যাকচুয়ালি একজন বিশেষ মানুষের বাণী বা উক্তি। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। প্লেটো। মাত্রাবোধ, এটার মানে হচ্ছে মাত্রাবোধ। জীবনের প্রত্যেক ক্ষেত্রে মাত্রাবোধ খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক ক্ষেত্রে থাকা উচিত, এবং দায়িত্বশীলতাও পালন করতে থাকবেন সেই প্রত্যাশা আজকে দিনের মতো চলে যাচ্ছি। ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।